শরীর আমার, সিদ্ধান্ত আমার। আল্লাহ তাআলা আমাদেরকে শরীর দিয়েছেন, এটা আমানত। এই নারী সংস্কারের প্রস্তাবনাগুলো যদি আসলে গ্রহণ করা হয়, এই সমস্যাটা কি আসলে বাড়াবে না কমাবে? অবশ্যই বাড়বে। এটার উপরে যারা এক্সপার্ট ওনারা বলেছেন যে আল্লাহ তাআলা পুরুষকে পুরুষ, নারীকে নারী বানিয়েছেন। নারী পুরুষ নন, না পুরুষরা আবার নারী নন। গর্ভপাতের অধিকার শুধু নারীর একার থাকবে, এটা কিন্তু ছিল না। মানে অ্যাবর্শন মোটামুটি সারা পৃথিবীতে সব ধর্মে, প্রায় সারা পুরা পৃথিবীতে ইট ওয়াজ কনসিডার্ড ইলিগাল, যে তুমি চাইলেই তুমি অ্যাবর্শন করতে পারবা না। আবার আমরা যদি দেখি যে পোশাক, যে সব দেশেরই, ইভেন তারা যদি মুসলিম মেজরিটি দেশ নাও হয়, খ্রিস্টান দেশও হয়, তাদেরও একটা শালীনতার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। পরবর্তী 1950s পরে আমরা দেখলাম যে একটা র্যাপিড পরিবর্তন আসলো, যে শালীনতার ধারণা পোশাক থেকে সরে গেল, যে আমার শালীনতা আমি ঠিক করব, যেটা শালীন আমার কাছে মনে হয় তাই, যেটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ধারণা। কারণ আপনি যখন বললেন যে আমার শরীর আমার অধিকার, ওরা কিন্তু এই দুইটা জায়গা থেকেই বলে। সেটা হচ্ছে আমার শরীর আমার অধিকার বলতে তারা এক নম্বর যেটা বোঝায় সেটা হচ্ছে পোশাকের স্বাধীনতা, পোশাক পরবো কি পরবো না, বা পোশাক বলতে আমি কি বুঝবো সেটা আমার ইচ্ছা। আর দুই নম্বর হচ্ছে গর্ভপাতের স্বাধীনতা। তিন নম্বর হচ্ছে কি ডেফিনেটলি যে আমি কত মানুষের সাথে ইনভলভ হবো সেটার স্বাধীনতা। এই তিনটাকে তারা মূলত বোঝে। বাট এটা কিন্তু শুধু ইসলামী দৃষ্টিকোণ থেকে না, এটা পুরা মানব ইতিহাস থেকেই সব সময় মানুষ এটা অপছন্দ করতো। তো সব ধর্মেই এটা অপছন্দ করা হয়েছে। তো সেই জায়গাটায় কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের যারা চিন্তাবিদ, যারা এটাকে নিয়ে আসতে চায়, তারা কিন্তু শুধুমাত্র যে ইসলামকে অবজ্ঞা করে সেটা না, আমাদের যে এন্টায়ার হিস্ট্রি, হিউম্যান হিস্ট্রি, এবং যে বিভিন্ন সিভিলাইজেশনের যে উত্থান এবং পতন, সেখান থেকে যে শিক্ষা, সেটাকেও তারা মনে করে যে এটার কোনো প্রয়োজন নাই। আপনার কাছে কি মনে হয় যে নারী সংস্কার এই পয়েন্টগুলোকে কি তারা আসলেই মনে করে, যে লেটস সে ম্যারিটাল রেপ, লেটস সে দ্য আইডিয়া অফ, আমরা যদি আমাদের যারা দেহকর্মী তাদেরকে যদি আমরা সামাজিক স্বীকৃতি দেই, এই বিষয়গুলা কি তারা জেনুইনলি বিলিভ করে যে এগুলা করলে আসলে সমাজে নারীদের অনেক উন্নতি হবে, বা তাদের অনেক সমস্যার সমাধান হয়, বা তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে? যেখানে কিন্তু অলরেডি কিন্তু নারী নির্যাতন আইন, সেটা বেশ শক্ত আইন আমাদের দেশে, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন দুইটাই সেখানে ইনভলভ। সেই জায়গাটা আপনার কাছে কি মনে হয় এই নারী সংস্কারের প্রস্তাবনাগুলো যদি আসলে গ্রহণ করা হয়, সেই সমস্যাটা কি আসলে বাড়াবে না কমাবে, এবং কোন ধরনের সমস্যা বাড়তে পারে? শরীর আমার, সিদ্ধান্ত আমার। এটা বেশ অবজেকশনেবল একটি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে শরীর দিয়েছেন, এটা আমানত, এবং উনি যেভাবে দিয়েছেন এই শরীরের কে আমানত হিসাবে আমার রাখতে হবে। আমি না ক্ষতি করতে পারবো, না আমার এই শরীর দিয়ে অন্যের ক্ষতি করতে পারবো। আমি আল্লাহর হুকুমও অমান্য করতে পারবো না। কাজে শরীর আমার, সিদ্ধান্ত আমার, যা খুশি করব। গর্ভপাতকে উন্মুক্ত করে দিলেই সোসাইটিতে শান্তি ফিরে আসবে, সমতা আসলে শান্তি ফিরে আসবে। এই ধরনের চিন্তা ভাবনা বহু বছর ধরে চলছে, সেই 80-র দশক থেকে। এবং আমি বলবো এটার জন্য ভারসাম্যপূর্ণ ইসলামী জ্ঞান সম্পন্ন পণ্ডিতের দরকার, এবং নারীদের মধ্যেও এগিয়ে আসতে হবে, যেখানে তারা নারীদেরকে কোরআন কি কি দিয়েছে, কি কি করতে বলেছেন, এবং কি কি জায়গা থেকে তারা পায়, কিভাবে পায়, সমস্ত কিছু যদি নারীরাও এখানে এগিয়ে আসে ভারসাম্যপূর্ণ কথার মাধ্যমে। এখানে আমি আবারও বলছি, ভাষার প্রায় অপপ্রয়োগ দেখতে পাই আমি। এই অপপ্রয়োগের কারণেও কিন্তু অনেক সময় আমি দেখেছি আমার যারা বান্ধবীরা আছে, অনেকেরই লেকচার শুনতে চায় না, বলে না কেমন চিৎকার করে, ভাষা কেমন করে, অনেক সময় নারীদের বিরুদ্ধে উদ্গার করতে থাকে। তো এটা তো আসলে পদ্ধতি নয়। তো এর জন্যই দেখা যায় কি আমাদের ইয়াঙ্গার জেনারেশন, যারা এখন তো ইন্টারনেটের যুগ, তো তারা তো খুব সহজেই ওয়েস্টে কি হচ্ছে ওইটার মধ্যেও এক্সপোজড। আবার যদি জানতে চাই, ইসলামও জানতে পারে, কিন্তু কথা হলো যে আমি যখন ওইখানে এক্সপোজড হব, ওইখান থেকে জানাটা কিন্তু অনেক কঠিন বা ইচ্ছা নাও হতে পারে। এই জন্য মিক্সচার অফ চিন্তা আমাদের মধ্যে আছে। আমি বলবো কি আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিন, যে আমাদের মধ্যে এমন বিজ্ঞ আলেম তৈরি হোক, নারী এবং পুরুষের মধ্যে অবশ্যই, যারা ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা দিবেন। এবং নর ও নারী যে সমাজের অংশ, মদিনার সমাজ কিন্তু ওইভাবেই চলেছে, ব্যালেন্সলি। এবং নারীরা নির্ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যে কোনো কেসে কথা বলেছেন। সেটা যদি হয়, আমরা সেটা তৈরি করতে পারি, সময় লাগবে ইনশাআল্লাহ। এটা একটা ক্যাওটিক একটা সিচুয়েশন হবে, কারণ ওনারা তো এক জায়গায় হাত দেননি আসলে, যদি সত্যি সত্যি ওগুলো সবই ধরা হয়। তা আমি প্রথমে ম্যারিটাল রেপটা ধরি, যে এটা প্রথম আমার আপত্তি শব্দটাতেই, হ্যাঁ, যে এটা সংজ্ঞা তাইলে নির্ণয় করতে হবে যে কাকে বুঝাচ্ছে। কারণ অলরেডি রেপ শব্দটা আছে সমাজে, এবং এটার জন্য খুব শক্ত আইন আছে, কিন্তু খুব কমই প্রয়োগ হয়েছে। আরেকটি হলো কি, কেসগুলো কিছু পড়েছি আমি, এবং এটার উপরে যারা এক্সপার্ট ওনারা বলেছেন যে এটা স্বামী স্ত্রীর ভিতরকার ব্যাপার, এটা প্রমাণ করাটা খুবই কঠিন।
প্রমাণ করা খুবই কঠিন। এবং দুই একটি আমি যাও মানে পার্সোনালি কিছু কেস আমি একটি ইভেন টিভিতে লাইভ চলাকালীনও পেয়েছি, একজন এসে বলেছেন যে ওয়াইফকে একদম হসপিটালে নিতে হয়েছে, এতটা ইনজিউর হয়েছে। তো আমাকে এটা তখন খুবই নাড়া দিল যে এই ধরনের কেস কেন হবে। এর পেছনে অনেকগুলো কারণ আছে। একটি হলো বিয়ে মানে কিন্তু ওয়াইফের প্রতি ভালোবাসা, সম্মান, সহযোগিতা সবই থাকবে। বিয়ে মানে ওয়াইফ তার নিজস্ব সম্পত্তি নয়। বিয়ে মানেই কিন্তু তার সম্মতির প্রয়োজন আছে, জোর জবরদস্তি চলবে না, যেটা ইসলামের শিক্ষা। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি, তার ওয়াইফদের সাথে সেখানে কিন্তু উনি সম্মতির অপেক্ষা করতেন। এগুলো তো আছেই। উপরন্তু আমাদের দেশে, যদিও এটা কেউ স্বীকার করবে না, আমাদের দেশে যেভাবে পর্ন, ড্রাগ, ইয়াবা বা ওই টাইপের জিনিসের প্রচলন রয়েছে, ওগুলো যখন কেউ সেবন করবে বা দেখবে, সে কিন্তু মানুষ থাকবে না। আমার ধারণা কি, আমি এটা নিশ্চিত, সে তখন মানুষের মতো থাকবে না। এবং তার দ্বারাই কিন্তু এই জিনিসটা করা সম্ভব। শুধু তাই নয়, আমি বলবো যে এটার জন্য সংজ্ঞাটা ঠিক করে এটাকে বলা হোক যে সিভিয়ার এক ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স, ডোমেস্টিক সেক্সুয়াল ভায়োলেন্স, এরকমের আন্ডারে যদি চলে যায়, তখন জিনিসটা ওই শব্দটা নিয়ে যে ম্যারিটাল রেপ, এটা বোঝানোটাই তখন ঝামেলা হয়ে যাবে। কাজে এইটা একটি ব্যাপার, এবং এইটাকে আইনগত আনতে অনেক, মানে আমি বলবো এটার অনেক চিন্তা ভাবনা করতে হবে। আমি আবারও বলছি যে এই যে যৌনকর্মী এবং ম্যারিটাল রেপ, এই দুটোর পিছনে কিন্তু কোনো না কোনোভাবে পর্ন বা ঔষধ সেবন এগুলো রয়েছে। দেহকর্মীদের বেলায় যেটা বলেছে তারা, যে শ্রমিকের মর্যাদা দিবে, যে শ্রমের মর্যাদা দিবে, তারা কাকে শ্রমের মর্যাদা দিচ্ছে? তাদের প্রথম হলো পেশাটি, আমি ধর্মের কথা বাদ দিলাম, কোনো ধর্মইতে এটা অ্যাকসেপ্টেড না। ইভেন এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে এটা কোনো অ্যাকসেপ্টেবল পেশা নয়। আমি তাহলে ওনাদের মতো মডার্ন নিয়েতে আসলাম, তাহলে সেটার বিরুদ্ধে বলুক, যে প্রমাণ করুক যে এটা একটি পেশা। দ্বিতীয়ত, এই পেশার পিছনে অনেকগুলো অপরাধ জড়িত। হয় তারা কিডন্যাপ করে নিয়ে এসছে, তাকে প্রলোভন করে নিয়ে এসছে, বিক্রি করে দিয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়েছে, প্রেমের ফাঁদে ফেলে নিয়ে এসছে, সর্দারনির কাছে বিক্রি করেছে, তারপর তাদেরকে দেহকর্মী বানিয়েছে। তাহলে ওই অপরাধগুলো আমি জায়েজ করে ফেলছি, যেটি ইসলামে একটি সাংঘাতিক অপরাধ। নারী পাচার, নারী বিক্রি তো এখন হওয়ার কথাই না। তাহলে ওগুলো আমি জিইয়ে রাখছি। এদেরকে শ্রমের মর্যাদা দেওয়ার মানে এর পেছনে সমস্ত, যে আমি কি বলবো, মানুষের অশ্রু বিসর্জন না দিয়ে পারবে না এদের কাহিনী শুনে, তাহলে সেগুলো আমি জায়েজ করে দিচ্ছি। এটা কোনো আইনের আওতাতেই থাকবে না। অনেকগুলো অপরাধকে তাহলে জায়েজ করে দিচ্ছে, যেটা কোনো মতেই কাম্য নয়। ইসলামের দৃষ্টিতেও যেমন এইভাবে অপরাধ জিইয়ে রাখা যায় না, নারী পাচার, নারীকে বিক্রি বা ফাঁদে ফেলা, আর এই পেশাকে তো ইসলাম কখনোই দেয়নি। আরেকটি ব্যাপার হলো যে এই পতিতাবৃত্তি বা দেহ ব্যবসাটি পর্নোগ্রাফির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোটি কোটি ডলারের ব্যবসা। এবং পর্নো যতদিন না থামছে, আমরা দেহকর্মীদেরকে রেখে দিব, এটা করব, এটা জীবনেও হবে না। কারণ ওইটাও রাখবো, পর্নও রাখবো, ড্রাগ অ্যাডিকশন বা ড্রাগের প্রচলনও রাখবো, বিভিন্ন ঔষধ সেবন, মাদক, এগুলোও রাখবো, আর এদেরকে শ্রমিকের মর্যাদা দিব, ম্যারিটাল রেপ হবে না। এইগুলো কিন্তু সব একটার সাথে সাংঘাতিক ধরনের লিঙ্ক। এবং কোটি কোটি ডলারের ব্যবসা হওয়াতে পর্নোর বিরুদ্ধে কেউ কথা বলে না। নারী নীতি, নারী উন্নয়নে তো নারীকেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পর্নোতে, সেটা তো কেউ বলছে না। তার মানে কি, সেটাও কি জায়েজ হয়ে গেল যে আমার শরীর আমার সিদ্ধান্ত? এটা তো কি বলবো আর, কোটি কোটি ব্যবসার যখন কেউ চিন্তা করবে, তাহলে তো আমি আর কিছু বলার, নারীদের জন্য একটা আত্মঘাতী চিন্তা। তারপর ম্যারিটাল রেপে যদি আসি, এটার প্রেক্ষিতে আমি এখানে একটি কথা বলতে চাই, যে আইন করলেই তো হবে না। এটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ জটিলতা সৃষ্টি করবে, পারিবারিক বন্ধনে জটিলতা সৃষ্টি করবে। শুধু তাই নয়, এখানে আমি আরেকটি ঘটনা উল্লেখ করি। এটা 2008, আজ থেকে বেশ আগে, মেলবোর্নে উইমেন্স মেন্টাল হেলথের উপর একটা কংগ্রেস হচ্ছিল। সেখানে আমি 2 দিনের জন্য আমি অ্যাটেন্ড করেছিলাম, এমনি জাস্ট পার্টিসিপেন্ট। সেখানে দেখেছি একটা সাদা মেয়ে উঠে প্রশ্ন করছিল স্পিকারদের, যে আমি কি করব বলো, যে পর্নো দেখে আমার স্বামী, আর আমার স্বামী আমাকে ওই রকম করেই থাকতে বলে, মানে আমি কি বলবো, আমার ভাষা নেই। এবং সে খুব দুঃখ করে বলছে। এবং যারা কিন্তু পার্টিসিপেন্টস ছিল, আইদার তারা নার্স বা নার্সিং পেশায় আছে, মেন্টাল হেলথ কেয়ারে, অথবা ওইখানে সাইকিয়াট্রিস্ট, অথবা ওই ধরনের ডাক্তাররা। সেখানে জেনারেল লাইন আমার মতো একদমই হাতে গোনা যায়, অথবা ওই যে বিভিন্ন হেলথ সার্ভিসে কাজ করে এরা। কারণ তার মানে তাদের মধ্যকারী এরকম সাফারিংয়ে আছে।
এবং সে বলছিল যে আমি কি করব। তখন ওই স্পিকার উত্তর দিচ্ছিল যে এটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা একটি প্রবলেম ফেস করছি, এটা কিন্তু মানে নারীদের কথা যখন আমরা বলি এটা কেউ মুখ ফুটে বলেনি। আমি তাদের মুখে শুনে অবাক হলাম যে এটা তো তাহলে ঘরে ঘরে, কেউ এটা বলতে পারছে না। তাহলে এই যে ম্যারিটাল রেপের কথাই না আমরা আরও জিনিসটাকে কনফিউজ করে দিচ্ছি, এটা কোনো মতেই উচিত নয়। আমাদের আবার রুটে হাত দিতে হবে। আবারও বলছি যে এগুলোর সাথে ডিপলি রুটেড এই কোটি কোটি ডলারের ব্যবসা, পর্ন, মাদক, মদ্য, সমস্ত কিছু, এগুলো বন্ধ করুক আগে নারী উন্নয়ন, আর অন্যদিকে আরও অনেক কাজ করার আছে। তখন কিন্তু এই ম্যারিটাল রেপ নিয়েও তখন আমরা নতুনভাবে চিন্তা করতে পারবো। এবং আমি আবারও বলছি এটা সিভিয়ার ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে যাওয়া উচিত, বা সেক্সুয়াল ডোমেস্টিক ভায়োলেন্স। দেহকর্মীদের কথা আর কি বলবো, তাদেরকে তো আমরা যদি এটা শ্রমের মর্যাদা দিই, এসটিডি থেকে কি বাঁচাতে পারবো? তাদেরকে এইচআইভি পজিটিভ হওয়া থেকে বাঁচাতে পারবো? কয়জন ক্লায়েন্ট তাদের কাছে গেলে প্রোটেকশন নেবে? এটা একটা বিশাল প্রশ্ন। তারপরে আছে আরো ইনফর্মালি যারা এসব কাজ এবং করছে হোটেলে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং যেটা আমরা ম্যারিটাল রেপ বলতেছি, অথচ আমরা কোনো প্রস্টিটিউটের কাছে গিয়ে প্রস্টিটিউট যে রেপ হয় তার সেই সংখ্যাটা তো ইউএস এর হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি। ইউএসএ তে সবচেয়ে বেশি রেপ হয় কারা? প্রস্টিটিউটরা। ওয়াই? বিকজ তারা কিছু বলতে পারে না, বলতে পারে কারণ তারা তো টাকার বিনিময়ে নিজেদেরকে দিছে, কিন্তু সেখানে দেওয়ার পরে তারা তো আর কমপ্লেন করতে পারে না যে আসলে আমাকে অ্যাবিউজ করা হয়েছে, এবং সেটা মানে আইনত যথেষ্ট পরিমাণে এটার ভিত্তি দ্বারা করা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তো আপনি যদি আসলে চান মেয়েদেরকে রেপ থেকে বাঁচাইতে, দেন আপনার চাওয়া উচিত যেন মেয়েরা পতিতাবৃত্তিতে না যায়, কারণ তারা পতিতাবৃত্তিতে গেলে তারা আরো বেশি রেপড হবে, আরো বেশি অ্যাবিউজড হবে। মানে কিছু টাকার জন্য তারা এমন একটা শোষণের শিকার হবে যেটা আপনি চান না কোনো মেয়ে হোক। এবং আরেকটি এখানে আমি পেয়েছি রিপোর্টে, যে আমার জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ একজন আমার বোনের মতো, উনি আমাকে এই রিপোর্টটা সাপ্লাই দিয়েছেন যে হোটেল ভিত্তিক যখন এইসব হয় তখন একজনকে কমপক্ষে 20 জনের উপর ক্লায়েন্টকে নিতে হয়। একটা গণরেপের মতো। এটা তো অমানবিক। তারপরে তারা যদি স্ট্রিট বেসড হয় তাদের জন্য 7-8 জন, তাহলে এটা কি হলো? আরেকটি ব্যাপার হলো, সেদিনে আমি দেখলাম ইন্টারনেটে একজন মহিলা প্রফেসর, নারী, তিনি খুব জোর গলায় বলছেন যে এইরকম যদি চলতে থাকে আমাদের মেয়েরা যারা টিউশনি করে চলতো শহরে, তারা তো এই লাইনে চলে যাবে, টিউশনির চেয়ে অনেক বেশি লাভজনক। মানে এটা তো জায়েজ হয়ে যাবে, যেহেতু শ্রমের মর্যাদা দেওয়া হবে। তাহলে আমার শরীর আমার সিদ্ধান্তের পরিণতি যদি ওই জায়গায় যায় যে গণহারে মানুষ এসটিডি হবে, এটা হবে, সেটা হবে, তাহলে তো বিবাহের কোনো পিওরিটি থাকবে না, সবকিছু সমাজ পুরো কারণ ইসলামে তো পরিবারকে সংরক্ষণ করতে বলা হয়েছে, এবং এটা সংরক্ষণ করার জন্য যেসব জিনিস বাধা স্বরূপ সেগুলোকে একদম মানে কি বলবো, একেবারেই বন্ধ করে দিতে বলা হয়েছে। সেখানে আমি সবকিছু জিইয়ে রাখবো আর কেন এই ঘটনাগুলো ঘটছে এইভাবে বলতে থাকবো, এটা তো হয় না। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।